আসসালামু আলাইকুম। তোমাদেরকে আরও একবার স্বাগত জানাচ্ছি স্কুল অফ এক্সেলেন্সের পক্ষ থেকে। আমাদের এইচএসসি পরীক্ষার যে ফাইনাল রিভিশন ক্লাসগুলো চলতেছিল তারই ধারাবাহিকতায় আমরা আজকে আমাদের মার্কেটিংয়ের দ্বিতীয় পত্রের প্রথম রিভিশন ক্লাস নিয়ে হাজির হয়ে গিয়েছি। তোমরা জানো যে আমরা আমাদের বিগত ধারাবাহিকতায় অ্যাকাউন্টিংয়ের প্রথম পত্র, দ্বিতীয় পত্র, এরপরে আমাদের উৎপাদন ব্যবস্থাপনার যে প্রথম পত্রটি আছে সেটি সম্পর্কে আমরা তোমাদেরকে একটা গাইডলাইন দেওয়ার চেষ্টা করেছি, যেটি তোমাদের এই এইচএসসি এক্সামে কাজে লাগছে। তো তারই ধারাবাহিকতায় আজকে আমরা মার্কেটিংয়ের দ্বিতীয় পত্রের আমরা ক্লাসটি নিব। এই ক্লাসে আমরা কি করব? এই ক্লাসে আমরা আপনাদেরকে কিছু এমসিকিউ সলভ করে দিব। সেই এমসিকিউগুলো কি থাকবে, যেগুলো আপনাদের এইচএসসি পরীক্ষার জন্য সর্বোচ্চ গুরুত্বপূর্ণ, সেগুলোই আমরা আজকে দেখাবো। এবং এই এমসিকিউগুলো সলভ করার মাধ্যমে আপনাদের যে এইচএসসি পরীক্ষার প্রস্তুতি সেটি আরও গোছালো হবে বলে আমি মনে করি। এবং পাশাপাশি আমি যখন এমসিকিউগুলো সলভ করব তখন ওই এমসিকিউ এর ধারা অনুযায়ী আমি কিছু সিকিউ এর সলিউশন কিভাবে করতে হয় সেটিও বলে দিব। এবং আমাদের এমসিকিউ এর শেষে আমরা কিছু সিকিউ এর জন্য আপনাদেরকে সাজেশন দিব। সেই সাজেশনগুলো আপনারা যদি ফলো করতে পারেন তাহলে সেই সাজেশন অনুযায়ী আশা করা যায় যে আমাদের এই যে মার্কেটিংয়ের দ্বিতীয় পত্রের যে এক্সাম আছে এই এক্সামে আমরা ভালো করতে পারবো। তো আমরা আমাদের ক্লাসটি এখনই শুরু করব। আপনারা যারা যারা যুক্ত হতে চান তারা যুক্ত হয়ে যান, এবং আপনাদের বন্ধুরা যারা আছে যারা এই ক্লাসটি করতে চায় তাদেরকে মেনশন করতে পারেন, তাদেরকে আমাদের ক্লাসটি সম্পর্কে জানাতে পারেন। যে আমরা দেখেছি যে অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট এই সাবজেক্টগুলোর তুলনায় মার্কেটিংয়ে মার্ক তোলাটা খুবই ইজি। এবং মার্কেটিং এমন একটা সাবজেক্ট যে সাবজেক্টটা আসলে স্টুডেন্টরা খুব বেশি ইফোর্ট দেয় না। তারা যদি 30 দিনের ভিতরে 20 দিন পড়াশোনা করে, 15 দিনে তারা অ্যাকাউন্টিং নিয়ে পড়ে থাকে, 5 দিনে 4 দিন তারা ম্যানেজমেন্ট পড়ে, বাকি থাকে একদিন, সেই একদিনটা তারা মার্কেটিংয়ের উপরে দেয়। কারণ মার্কেটিংয়ের চ্যাপ্টারগুলো খুবই সহজ হয় এবং সহজেই বোঝা যায়। তো সেই সহজ জিনিসটাকে আরও সহজভাবে আপনাদের সামনে উপস্থাপন করার জন্য আমি আজকে এসেছি। আমরা আজকে আমাদের মার্কেটিংয়ের দ্বিতীয় পত্রের প্রথম দুইটা চ্যাপ্টার, যে দুইটা চ্যাপ্টার আপনাদের সিলেবাসে আছে, সেই দুইটা চ্যাপ্টারের যে এমসিকিউগুলো আছে সেগুলো নিয়ে আমরা আজকে কথা বলবো। এবং আমরা কি করব, কিছু এমসিকিউ সলভ করার মাধ্যমে আমাদের এই কার্যক্রমটি আমরা সম্পন্ন করব। ওকে, তো আপনারা যারা যারা যুক্ত হতে চান যুক্ত হয়ে যান। আমরা হ্যাঁ এখনই ক্লাসটি শুরু করব। ঠিক আছে, যারা যুক্ত হয়েছেন আমার সাউন্ডের প্রবলেম থাকলে জানাবেন। ওকে, আমরা আমাদের ক্লাসটি শুরু করতেছি। তো ক্লাস শুরু করার আগে আমাদের এখানে আমরা দেখতে পাচ্ছি যে এবছর স্কুল অফ এক্সেলেন্স কী করছে, সি ইউনিটের জন্য একটি কোর্স লঞ্চ করছে। সি ইউনিটের এই কোর্সটিতে কী কী থাকবে? সি ইউনিটের কোর্সটিতে ঢাকা বিশ্ববিদ্যালয় প্লাস অন্যান্য যে ভার্সিটি আছে সেই ভার্সিটির ব্যবসায় শিক্ষার যে ইউনিটটি আছে সেই ইউনিটের যাবতীয় ভর্তি প্রস্তুতি আপনারা ঘরে বসে একটি কোর্সের মাধ্যমে পেয়ে যাচ্ছেন। সেই কোর্সটির নাম দিয়েছি আমরা সি ইউনিট অনলাইন এক্সেলেন্ট কোর্স। তো এই কোর্সে আমরা কি দেখতে পাচ্ছেন যে এখানে যে টিচাররা আছে তারাই আপনাদের ক্লাসগুলো নেবে। বাংলা ইংরেজির পাশাপাশি আপনাদের গ্রুপ সাবজেক্টের জন্য আমি আছি, তো তারপরে তোমাদের ইয়াসিন ভাইয়া আছে। তো আর এক্ষেত্রে আমরা লাইভ ক্লাস নিব, লাইভ এক্সাম নিব, এবং আমাদের প্রতিটি ইসের শেষে এক্সাম থাকবে, প্রতিটি ক্লাস শেষে এক্সাম থাকবে, উইকলি এক্সাম থাকবে, মান্থলি এক্সাম থাকবে, ইভ্যালুয়েশন টেস্ট থাকবে, মডেল টেস্ট থাকবে। তো আপনারা চাইলেই আপনাদের যোগ্যতাগুলো খুব ভালোভাবে যাচাই করে নিতে পারবেন। আপনারা যখন বেশি বেশি পরীক্ষা দিবেন, পরীক্ষা দেওয়ার মাধ্যমে আপনারা নিজেদেরকে আরও ঝালাই করে নিতে পারবেন। তো এরই মাধ্যমে আমরা আমাদের কোর্সটি সুন্দর মতো আপনাদের জন্য ডিজাইন করেছি। আপনারা খুব দ্রুত আমাদের কোর্সটিতে এনরোল করে ফেলতে পারেন যদি একটা পূর্ণাঙ্গ প্রস্তুতি নিতে চান। ওকে, তাহলে আমরা আমাদের অ্যানাউন্সমেন্টটি শেষ, এখন আমরা আমাদের পড়াশোনাতে ফিরে যাই। ওকে, আমরা আমাদের পড়াশোনাতে ফিরে এসেছি। পড়াশোনাতে হ্যাঁ ওকে আমরা আজকে উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণনের দ্বিতীয় পত্রের ক্লাসটি করব। দ্বিতীয় পত্রের প্রথম রিভিশন ক্লাস করব, এই যে আমরা দেখতে পাচ্ছি। তো আমরা আমাদের কিছু এমসিকিউ প্লাস সিকিউ দিয়ে আমরা আজকে আমাদের ক্লাসটি সাজিয়েছি। এমসিকিউ এবং সিকিউ দিয়ে আমাদের ক্লাসটি আমরা আজকে সম্পন্ন করব আশা করতেছি। তো শুরু করি। যারা যারা যুক্ত হয়েছেন তারা বন্ধুদেরকে জানাতে পারেন। ওকে, আচ্ছা ঠিক আছে। আমাদের প্রথম এমসিকিউ খুবই সহজ এবং আমাদের
সাবজেক্টের নাম নিয়েই বলছে মার্কেটিং শব্দের অর্থ কি। মার্কেটিং শব্দের অর্থ আমরা নর্মালি কোথাও কি করতে গেলে, আমরা হচ্ছে শপিংয়ে গেলে আমরা বলি যে মার্কেটিং করতে যাচ্ছি, কিন্তু আসলে ওইটা মার্কেটিং না। মার্কেটিং হচ্ছে আমরা পণ্য উৎপাদন থেকে শুরু করে পণ্যটা ভোক্তার নিকট পৌঁছানোর জন্য যাবতীয় কার্যক্রমকে কি বলছি, মার্কেটিং বলছি, যেটাকে আমরা বাংলাতে বলবো বিপণন। তাহলে বিপণন হচ্ছে পণ্য উৎপাদন থেকে শুরু করে ভোক্তার নিকট পৌঁছানোর যাবতীয় স্টেজকে আমরা কি বলছি, বিপণন। ওকে, ঠিক আছে। আচ্ছা, তাহলে মার্কেটিং এর শব্দের অর্থ হচ্ছে বিপণন। এটা হচ্ছে নর্মাল একটা বিষয় ছিল। আমরা আমাদের পরবর্তী এমসিকিউতে চলে যাই। বলছে বিপণন কার্যক্রম কখন থেকে শুরু হয়। এখন বলছে উৎপাদনের পরে না, উৎপাদনের আগেও বিপণন কার্য থাকতে পারে। কিভাবে? আমি যে পণ্যটা উৎপাদন করব ওই পণ্যের যে কাঁচামাল, এই কাঁচামালটাকেও আমাকে কি করতে হবে, ক্রয় করে নিয়ে আসতে হবে। এই কাঁচামাল ক্রয় করতে হবে। তো এই ক্রয়টা কিসের কাজ? বিপণনের কাজ। তো এটাও আমার বিপণনের অন্তর্ভুক্ত। বিক্রয়ের পূর্বে এই পণ্যটা যখন বিক্রি করব তার আগে আমাকে পণ্যটা কি করতে হবে, যেখানে বিক্রি করব সেই জায়গা পর্যন্ত যেতে হবে। সেটার জন্য আমাদের কি দরকার? পরিবহন দরকার। ওকে, আমরা পরিবহন দরকার হবে। পরিবহনের কাজটাও বিপণনের ভিতরে চলে আসে। বিক্রয়ের পরে সেটি হচ্ছে বিক্রয়োত্তর সেবা। এই বিক্রয়োত্তর সেবাটা পণ্যটা ভোক্তার কাছে পৌঁছে যাওয়ার পরে, তো ভোক্তার কাছে পৌঁছে যাওয়ার পরে কাজটি কিন্তু বিপণনের অন্তর্ভুক্ত না। আমরা বলেছি যে বিপণনের কাজ কোনটা? উৎপাদন থেকে শুরু করে ভোক্তার নিকট পৌঁছানো পর্যন্ত যাবতীয় কার্যক্রমকে আমরা কি বলছি? বিপণন। তাহলে আমাদের অ্যান্সার কোনটা থাকতেছে? আমাদের অ্যান্সার হচ্ছে উৎপাদনের পূর্বে। ঠিক আছে, ওকে। তাহলে আমরা আমাদের প্রথম উত্তর পেয়ে গেলাম। এরপরে হচ্ছে পরের প্রশ্ন কি বলছে? পরের প্রশ্ন বলছে বিপণনের যাবতীয় কার্যক্রম যাদের নিয়ে আবর্তিত হয়। এখন আমি একটা কোনো প্রোডাক্ট তৈরি করলাম, এই প্রোডাক্ট উৎপাদন থেকে ভোক্তার নিকট পৌঁছানো যাবতীয় কার্যক্রমের কেন্দ্রবিন্দুতে কে থাকে? ভোক্তা থাকে। কারণ এইখানে পণ্যটা মেইনলি ভোক্তার জন্যই তৈরি করা হয়। পাইকার, মধ্যস্থতা ব্যবসায়ী বা উৎপাদক যারা আছে তারা আমার এই পণ্যটিকে ভোক্তার নিকট পৌঁছাইতে হেল্প করে মাত্র। ঠিক আছে, তাদেরকে বেনিফিট দেওয়ার জন্য মূলত পণ্যগুলো তৈরি হয় না। পণ্যটা মেইনলি তৈরি হয় ভোক্তাকে বেনিফিট প্রদান, মানে বেনিফিট দেওয়ার জন্য। ওকে, আচ্ছা কোনো কিছু। আচ্ছা, এবার আমরা আমাদের এই যে এমসিকিউটা আছে এই এমসিকিউটা সলভ করার আগে আমরা কি করব, আমাদের কিছু থিওরি আমরা দেখে নিই। এই থিওরি হচ্ছে কেমন, বলা হচ্ছে প্রয়োজন। আমরা যদি দেখি বলছে প্রয়োজন, সেখান থেকে অভাব, সেখান থেকে চাহিদা। ওকে, তাহলে আমরা দেখলাম কি কি দেখলাম? প্রথমে হচ্ছে প্রয়োজন, এরপরে হচ্ছে অভাব, এরপরে হচ্ছে চাহিদা। ওকে, তাহলে আমরা কি কি দেখছি? প্রয়োজন, অভাব এবং চাহিদা। ঠিক আছে, তাহলে এই ধারাটা আমরা কিভাবে বুঝবো? এই ধারাটা থেকেই আপনাদের এমসিকিউ আসবে, প্লাস এখান থেকে সিকিউ আসারও চান্স আছে। তো এটা আমরা কিভাবে বুঝবো? প্রয়োজনটা হচ্ছে বঞ্চিত মনে করা। কি করা? বঞ্চিত, কোনো কিছু থেকে নিজেকে বঞ্চিত মনে করাকে কি বলছি? প্রয়োজন। অভাবটা কি? অভাবটা হচ্ছে এই প্রয়োজন বোধটা যখন ব্যক্তির সংস্কৃতি দ্বারা, ব্যক্তি যে আছে ব্যক্তির সংস্কৃতি দ্বারা প্রভাবিত হয়, তখন সেটাকে আমরা কি বলবো? অভাব। আমরা এক্সাম্পলে আসতেছি চাহিদা। এই অভাবটা পূরণ করার মতো আর্থিক সামর্থ্য প্লাস আর্থিক সামর্থ্য প্লাস ইচ্ছা যদি থাকে, এই দুইটা জিনিস যদি থাকে, তখন সেটা কিসে পরিণত হয়ে যায়? তখন সেটা চাহিদাতে পরিণত হয়ে যায়। এখন আমি যদি একটা উদাহরণ দিয়ে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি, তাহলে উদাহরণটা কেমন হবে? উদাহরণটা এমন হবে, যদি আমরা বলি যে
আমরা এই সাইডে আসি। যদি আমরা বলি যে হ্যাঁ আমি অভাব বোধ করতেছি কোনো একটা কিসের, গাড়ি না, আমরা যেহেতু বাঙালি আমরা ক্ষুধা অনুভব করছি। কি ক্ষুধা? এই ক্ষুধাটা কি কোনো কিছু থেকে বঞ্চিত, মানে আমরা খাবার থেকে নিজেকে বঞ্চিত মনে করছি, তো এটা আমরা কি বলছি? ক্ষুধা। এই ক্ষুধাটা যখন ব্যক্তির সংস্কৃতি দ্বারা পরিবর্তন হয়ে যাবে, যেমন বাংলাদেশের মানুষ ক্ষুধা লাগলে কি খায়? ভাত খায়। এই ক্ষুধা লাগলে যে ভাত খাচ্ছে এটা তখন ব্যক্তির সংস্কৃতি দ্বারা প্রভাবিত হচ্ছে, এবং এই ভাত যে খাবে এটা কেনার জন্য যে অর্থটা প্রয়োজন, এই অর্থ এবং ইচ্ছা যখন থাকবে, যেমন চালের কেজি ধরলাম আমরা 60 টাকা, এই 60 টাকা ব্যয় করার যখন সামর্থ্য এবং ইচ্ছা দুটাই থাকবে, তখন আমরা সেটাকে কি বলবো? আমরা সেটাকে বলবো চাহিদা। ওকে, তাহলে আমরা সেটাকে কি বলছি? চাহিদা। তাহলে আমরা কি দেখলাম? তাহলে আমরা দেখলাম যে কোনো ব্যক্তির ক্ষুধা লাগলে সেটাকে আমরা বলছি প্রয়োজন। সেটাকে আমরা বলছি প্রয়োজন। এই প্রয়োজনটা যখন ব্যক্তির সংস্কৃতি, যেমন বাংলাদেশের মানুষের ক্ষুধা লাগলে আমরা কি বলি? তারা ভাত খায়। আমেরিকার মানুষজনের ক্ষুধা লাগলে তারা কিন্তু ভাতের পরিবর্তে আদার্স যে খাবার আছে যেমন বার্গার বা ইত্যাদি এই ধরনের খাবার তারা খায়। এটাকে আমরা বলছি অভাব। ওকে, তাহলে প্রয়োজন, অভাব, এবং এই অভাবটা পূরণ করার জন্য যখন আমার আর্থিক সামর্থ্য হবে এবং আমি ওই আর্থিক সামর্থ্যটা থাকার পরে সেই অর্থটা ব্যয় করার যখন ইচ্ছাও আমার থাকবে, তখন আমরা সেটাকে কি বলবো? চাহিদা বলবো। ওকে, তাহলে কোনো কিছু থেকে নিজেকে বঞ্চিত মনে করাকে কি বলে আমরা এখন দেখলাম, সেটাকে বলা হচ্ছে প্রয়োজন। ওকে, তাহলে আমাদের প্রথম এখানকার উত্তর কিন্তু চলে আসলো। ওকে, আমরা উত্তর পেয়ে গেলাম। এর পরের প্রশ্ন হচ্ছে সংস্কৃতি ব্যক্তিত্ব, যেটা আমরা একটু আগে দেখে এসেছি যে সংস্কৃতি ব্যক্তিত্ব মানুষের কি পূরণের পূর্ব শর্ত হিসেবে কাজ করে। এই যে সংস্কৃতি বা ব্যক্তিত্ব মানুষের অভাব পূরণের পূর্ব শর্ত হিসেবে কাজ করে, যেটা আমরা এই যে এখানে দেখেছি। এখানে এই যে প্রয়োজন থেকে অভাবে চলে আসে কিসের মাধ্যমে? ব্যক্তির সংস্কৃতির মাধ্যমে। তাই এখানে উত্তর হচ্ছে অভাব। এরপরে পরের প্রশ্নটা খুবই একটা সিম্পল একটা প্রশ্ন। পণ্য উৎপাদন হতে শুরু করে ভোগ পর্যন্ত সকল কাজ কিসের আওতাভুক্ত? এখানে উদাহরণ দিয়েছে কি? বিনিময়। বিনিময় আমরা একটু দেখি, বিনিময় কেন হবে না? বিনিময় মানে কি? ক্রয় বা বিক্রয়। এখন একটা পণ্য উৎপাদন থেকে শুরু করে ভোক্তার ভোগ পর্যন্ত, এর ভিতরে কি শুধু ক্রয় বিক্রয়ই আছে? না, এই ক্রয় বিক্রয়ের ভিতরে কি কি আছে? পরিবহন আছে। ধরো পণ্যটা ঢাকাতে উৎপাদন হয়েছে, পণ্যটি ঢাকাতে উৎপাদন হয়েছে, পরিবহনের মাধ্যমে সে পণ্যটি খুলনাতে চলে গিয়েছে। এখন খুলনার মানুষ সেখান থেকে পণ্যটি কিনতেছে। তাহলে এই উৎপাদন হতে শুরু করে ভোগ পর্যন্ত কি শুধু আমরা ক্রয় বিক্রয়ের কাজ করলাম? খুলনাতে ক্রয় করলাম, ঢাকাতে বিক্রি হলো, এমন না, এর মাঝখানে আরো অনেক কাজ আছে। তাই বিনিময়টি রাইট অ্যান্সার হচ্ছে না। ওকে, ব্যক্তিক বিক্রয়টা তো আরো একটা ন্যারো টার্ম, মানে আমি যখন পণ্য বিক্রি করব তখন আমি ক্রেতার কাছে যাব, ক্রেতার কাছে গিয়ে তাকে অফার করব যে ভাই আমার পণ্যটি কেনো। ঠিক আছে। ব্যবস্থাপনা কেন হবে না? ব্যবস্থাপনা হচ্ছে মানুষকে দিয়ে কাজ করিয়ে নেওয়া। ঠিক আছে। এখন মানুষকে দিয়ে কাজ করিয়ে নেওয়ার বিষয়টা কিন্তু উৎপাদনের মধ্যেও আছে। সেক্ষেত্রে আমরা উৎপাদনকে কি বলতে পারি? উৎপাদন ব্যবস্থাপনা। সেক্ষেত্রে শুধু একটা উৎপাদনের টার্মকে আমরা ইন্ডিকেট করতেছি, কিন্তু উৎপাদন হওয়ার পরে পরিবহন, গুদামজাতকরণ করে তারপরে বিক্রি হওয়ার মাধ্যমে ভোক্তার কাছে চলে যায়, এমনকি ভোক্তা কেনার পরে বিক্রয়োত্তর যে সেবাটি আছে সেটাও বিপণনের অন্তর্ভুক্ত। যার কারণে এটিও হচ্ছে না। তাহলে আমাদের রাইট অ্যান্সার হিসেবে কোনটা থাকছে? বিপণন, যেটাকে আমরা সংজ্ঞা হিসেবে বলতে পারি যে পণ্য উৎপাদন হতে শুরু করে ভোগ পর্যন্ত যাবতীয় কার্যক্রমকে আমরা কি বলবো? বিপণন বলবো। ওকে, ঠিক আছে। আমাদের পরের প্রশ্নটি বলছে অভাব যখন ব্যক্তির ক্রয় ক্ষমতার শর্ত পূরণ করে, অভাব যখন ব্যক্তির ক্রয় ক্ষমতার শর্ত পূরণ করে সেটি কিসে রূপান্তরিত হয়? আমরা একটু আগেই দেখেছি যে এই যে অভাব যখন ব্যক্তির সামর্থ্য, ক্রয় ক্ষমতা এবং ইচ্ছা
এই পূর্ব শর্তকে পূরণ করে তখন আমরা সেটাকে কি বলেছিলাম, চাহিদা বলেছিলাম, তাই তো? তাহলে আমরা এখান থেকে অ্যান্সার কি পাচ্ছি, অভাব যখন ব্যক্তির ক্রয় ক্ষমতার শর্ত পূরণ করে তখন সেটাকে আমরা কি বলছি, চাহিদা বলছি। ওকে, ঠিক আছে। এটা হচ্ছে, হ্যাঁ, এটা উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণনের দ্বিতীয় পত্রের ফাইনাল রিভিশন ক্লাস হচ্ছে উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন, মার্কেটিং যেটাকে আমরা বলে থাকি, আমাদের খাঁটি বাংলায় আমরা বলি মার্কেটিং। সেই মার্কেটিংয়ের সেকেন্ড পেপারের ক্লাস আজকে হচ্ছে, সেকেন্ড পেপার। ওকে, মার্কেটিংয়ের সেকেন্ড পেপারের ক্লাস আজকে হচ্ছে। যাই হোক, পরের প্রশ্ন, কোনো পণ্য থেকে প্রাপ্ত সুবিধা এবং তার বিনিময়ে ব্যয়িত অর্থ হলো। এটা একটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমরা আমাদের বইটি যখন পড়েছি আমরা কিন্তু দেখেছি যে বিপণনের কাজটি টোটাল 5টি স্তরে ভাগ করা হয়েছে, ঠিক আছে? 5টি স্তরে প্রথমে হচ্ছে এই যে 3টা জিনিস আমরা পড়েছিলাম, যে প্রয়োজন, অভাব, তারপরে চাহিদা, এটা, তাই তো? এইগুলো ছিল। তারপরে দ্বিতীয় স্তরে ছিল বিপণন অর্পণ। বিপণন অর্পণটা কি ছিল? অর্পণটা ছিল হচ্ছে আমি মানে ভোক্তাদের উদ্দেশ্যে কি দিচ্ছি, এটা কি পণ্য, এটা কি সেবা, না এটা অভিজ্ঞতা, সেটা। তারপরে 3 নম্বরে ছিল ক্রেতা ভ্যালু ও সন্তুষ্টি, ঠিক আছে? এই সেই ক্রেতা ভ্যালু ও সন্তুষ্টি যেটার কথা আমরা বলছি, এই যে আমাদের বিপণনের যে আমাদের ধাপগুলো ছিল সেই ধাপের ভিতরে এই যে 3 নম্বরে ছিল ক্রেতা ভ্যালু ও ক্রেতা সন্তুষ্টি। তো ক্রেতা ভ্যালুটা কি? ক্রেতা ভ্যালু হচ্ছে আমি কোনো একটা পণ্য থেকে মনে করলাম যে আমি 12 টাকার সুবিধা পাবো, ঠিক আছে? আমি কোনো একটা পণ্য থেকে 12 টাকার সুবিধা পাবো এবং এটার বিনিময়ে আমি কি করব, আমি এটার জন্য 12 টাকায় খরচ করব। তাহলে আমার আমি কি পাবো, আমি হচ্ছে নিউট্রাল একটা পজিশনে থাকবো, যে আমি যত টাকা খরচ করেছি এবং আমি ওই খরচ করার পরে যে পণ্যটা পাইছি সেই পণ্যটা থেকে আমি আবার 12 টাকার সুবিধা পাচ্ছি। তো এই যে আমরা বললাম যে এখন নিউট্রাল পজিশনে থাকতেছি, তো এইখানে এই যে বিয়োগটা করলাম, যে প্রাপ্ত সুবিধা এবং তার বিনিময়ে ব্যয়িত অর্থ, তার মানে আমি কতটুকু অর্থ ব্যয় করেছি এবং তার বিনিময়ে আমি যে প্রোডাক্টটা কিনেছি সেখান থেকে আমি কেমন সুবিধা পাচ্ছি, এটাকে আমরা বলবো ক্রেতা ভ্যালু। ওকে, ক্রেতা ভ্যালু। ওকে, আচ্ছা, নিচের কোনটি আর্থিক মূল্যে পরিমাপযোগ্য? বিনিময় আগে হচ্ছে গরু ছাগলের বিনিময়ও হতো, একটা গরুর পরিবর্তে একটা ছাগল। ঘটনা, কোনো একটা ঘটনায় কখনোই হচ্ছে আর্থিক মূল্যে পরিমাপ করা যায় না। কলমটা হাত থেকে পড়ে গেল, এটা কখনোই কি হইতে পারে না, অর্থের মূল্যে পরিমাপ করা যাইতে পারে না। সেবাও অনেক সময় কি হয়, যে বিনামূল্যে সেবা, রাস্তায় হচ্ছে সামাজিক কার্যক্রম হয়, তো ওখানে কিন্তু মানে ওইটাকে টাকার অঙ্কে প্রকাশ করা হয় না, একমাত্র লেনদেন যেটি আছে এটি হচ্ছে আর্থিক অঙ্কে প্রকাশ করা হয়, যেটা আমরা হিসাব বিজ্ঞানেও দেখেছি, ঠিক আছে? তো এটা রাইট অ্যান্সার। এবার আসি আমরা কোনো পণ্যের বর্তমান এবং সম্ভাব্য ক্রেতার সমষ্টিকে কি বলে? কোনো একটা পণ্যের বর্তমানে যারা আমার পণ্যটি কিনছে প্লাস ভবিষ্যতে কিনতে পারে, এই দুইটার সমষ্টিকে কি বলে? তো বর্তমানে যারা আমার পণ্য কিনতেছে তারা তো কিনতেছেই, ভবিষ্যতে যারা আসবে তারাও পণ্যটি কিনবে, এই দুইটা মিলে যে কনসেপ্টটা দাঁড়ায় সেটাকে আমরা বলছি বাজার। বাজারটা কি, আমরা আগে নর্মালি বাজার বলতে বুঝতাম কোনো একটা নির্দিষ্ট জায়গা যেখানে ক্রেতা বিক্রেতা গিয়ে ক্রয় বিক্রয়ের কাজ করে, কিন্তু মার্কেটিংয়ের ভাষায় বাজার বলতে কি বোঝানো হয়, আমার বর্তমান যারা ক্রেতা আছে এবং সম্ভাব্য যারা ক্রেতা আছে তাদেরকে যদি আমি একসাথে যোগ করি তাহলে আমি আমার টোটাল ক্রেতাকে পাবো, সেইটা টোটাল ক্রেতাটার নাম হচ্ছে বাজার। ওকে, তাহলে আমরা আমাদের অ্যান্সারটা পেয়ে যাচ্ছি। ওকে, আচ্ছা, হ্যাঁ, আমরা আমাদের অ্যান্সার পেয়ে গিয়েছি। আমি একটু দেখি কারো কোনো প্রশ্ন আছে কি না। কারো কোনো প্রশ্ন থাকলে আমরা সেটি দেখব। ওকে, হ্যাঁ, আচ্ছা, তাহলে আমরা আমাদের পরবর্তী প্রশ্নে চলে যাই। পরবর্তী প্রশ্নে আমাদেরকে কি বলছে,
কোন যুগে বিজ্ঞাপনের ব্যবহার ও গুরুত্ব বৃদ্ধি পায়? কোন যুগে বিজ্ঞাপনের ব্যবহার ও গুরুত্ব বৃদ্ধি পায়? এখন বিজ্ঞাপন মূলত আমরা কেন দেই? যাতে আমার পণ্যটা বেশি বেশি কি হয়, বিক্রি হয়। বিজ্ঞাপনটা আমরা কেন দেই? যাতে আমার পণ্যটা কি হয়, বেশি বেশি বিক্রি হয়। এখন আমরা আমাদের মার্কেটিং বইয়ে বিপণন, আজকের যে বিপণনটা এটা কিভাবে এসেছে আমরা যদি একটু দেখি। আজকের বিপণনটা কিন্তু এমন ছিল না। প্রথমে কি ছিল? বিনিময় হইতো, বিনিময় থেকে উৎপাদন যুগে চলে আসলো, উৎপাদন যুগ থেকে পণ্যের যুগে চলে আসলো, পণ্যের যুগ থেকে বিক্রয়ের যুগে প্রবেশ করলো, বিক্রয় থেকে বিপণনে চলে আসলো, বিপণন থেকে কোথায় গেল? সামাজিক বিপণন, তাই তো? এটা আমাদের বিপণনের যে ক্রমধারা সেটা আমরা দেখতেছি যে প্রথমে কি ছিল? প্রথমে ছিল হচ্ছে বিনিময়, সেখান থেকে কি ছিল? উৎপাদন, তারপরে পণ্য, তারপরে বিক্রয়, তারপরে হচ্ছে বিপণন। ঠিক আছে? তো আমাদের এই যে ক্রমধারা, এই ক্রমধারায় এক এক সময় এক এক জিনিসকে গুরুত্ব দেওয়া হতো। এই যে ক্রমধারাটি আছে এখানে এক এক সময় এক এক জিনিসকে গুরুত্ব দেওয়া হতো। আদিম যুগ তো আমাদের কোনো যুগের মধ্যেই নাই, তাই এটা আগেই বাদ। এবার আসি উৎপাদন যুগ। উৎপাদন যুগে মনে করা হতো যে যত বেশি উৎপাদন তত বেশি লাভ বা তত বেশি বিক্রি। ওকে? আর বিক্রয় যুগে হচ্ছে আমি উৎপাদনের থেকে বিক্রয়ে বেশি ফোকাস করব, মানে যত বেশি বিক্রি তত বেশি লাভ, এইটাতে আমরা বিশ্বাসী ছিলাম। এখন বিক্রি বেশি করতে গেলে কি করতে হবে? বেশি বেশি মানুষকে আপনার প্রোডাক্ট সম্পর্কে জানাতে হবে, যার কারণে কি করতে হবে? বিজ্ঞাপন দিতে হবে। তো এই জন্য রাইট অ্যান্সার কোনটি? বিক্রয় যুগ। বিপণন যুগ না কেন? বিপণন যুগে হচ্ছে ক্রেতা সন্তুষ্টিকে গুরুত্ব দেওয়া হয় সর্বোচ্চ, ক্রেতা সন্তুষ্টি। বিপণন যুগে ক্রেতা সন্তুষ্টিকে সর্বোচ্চ পরিমাণ গুরুত্ব প্রদান করা হয়, তাই আমাদের অ্যান্সার হয়েছে এটি। ওকে, আচ্ছা, আমরা আমাদের পরের প্রশ্নে চলে যাই। বলছে বর্তমান যুগকে কি বলা হয়? আমরা যেহেতু মার্কেটিংয়ের কনসেপ্ট পড়তেছি, তাই আমরা দেখলাম যে এই যে ক্রমধারা, বিনিময় থেকে শুরু হয়েছিল, শেষ হয়েছে সামাজিক বিপণন দিয়ে। তো এখানে অপশনে কিন্তু সামাজিক বিপণন নাই। কোন পর্যন্ত আছে? বিপণন যুগ পর্যন্ত আছে। তাই আমাদের রাইট অ্যান্সার হচ্ছে এটি। উৎপাদন যুগ আগে আসছে, বিক্রয় যুগ আগে আসছে, শিল্প বিপ্লবের যুগ তো মার্কেটিংয়ের মধ্যে নাই। তো আমাদের রাইট অ্যান্সার হচ্ছে বিপণন যুগ। ওকে, এরপরের প্রশ্ন, বিপণনে বর্তমানে ভোক্তাকে কি হিসেবে দেখানো হয়? এখন একটা সময় ছিল যখন যারা উৎপাদন করত তারা সমাজের এলিট শ্রেণী হিসেবে পরিচিত ছিল। যারা উৎপাদন করত তাদেরকে মানে বলা হতো, বা যারা পণ্য বিক্রি করত তারা ছিল এলিট শ্রেণীর লোকজন বা উচ্চ পর্যায়ের, মনে করা হতো তারাই বড়। কিন্তু এখন বর্তমান যুগে মনে করা হয় আমার পণ্যটি যারা কিনবে তারা যদি এখন মনে করে যে আমি ওই পণ্যটি কিনবো না, তাহলে কিন্তু আমার ব্যবসা কিন্তু নিমিষেই শেষ হয়ে যাইতে পারে। ঠিক আছে? এই জন্য ক্রেতাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়। এখন ক্রেতাকে যখন আমরা সর্বোচ্চ গুরুত্ব দিব, তাকে কি আমরা হচ্ছে কি বলতে পারি? একজন ব্যক্তি হিসেবে কাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়? রাজাকে। এই জন্য আমরা এখন ক্রেতাকে রাজার সাথে তুলনা করি, ক্রেতা বা ভোক্তা যারা আছে আমার তাদেরকে। ওকে, এরপরে আসি আমরা আমাদের দ্বিতীয় চ্যাপ্টারে চলে গিয়েছি। এখানে বলা হচ্ছে পণ্য বিক্রয়ের ফলে কোন উপযোগ সৃষ্টি হয়? পণ্য বিক্রয়, বিক্রি যখন আমরা করি তখন কি হয়? পণ্যটি আমার কাছ থেকে আরেকজনের কাছে চলে যায়। তার মানে কি? রহিমের থেকে করিমের কাছে চলে যায়। তার মানে সত্যটি পরিবর্তন হয়ে যায়। এই সত্য আগে যেটা ছিল রহিমের কাছে, সেটা পরে কার কাছে চলে গেল? করিমের কাছে চলে গেল। তার মানে কি? একটা উপযোগ সৃষ্টি হচ্ছে। উপযোগটা কি? মেইনলি উপযোগ হচ্ছে অভাব পূরণের ক্ষমতা। ঠিক আছে? অভাব পূরণের ক্ষমতা। তাহলে অভাব পূরণের ক্ষমতাটা কি? অভাব পূরণের ক্ষমতাটা হচ্ছে আমি কোনো কিছু থেকে নিজেকে অভাববোধ মনে করছি, তো এই পণ্যের যে মালিকানা সেটা রহিমের কাছে ছিল, করিম কি করলো? অভাববোধ করলো মালিকানার
পরে হচ্ছে টাকা দিয়ে তার কাছ থেকে এই পণ্যের মালিকানাটা নিয়ে নিল, তার যে সত্যগত যে অভাবটা ছিল সেটা পূরণ হয়ে গেল, যার কারণে বিক্রয়ের ফলে কোন ধরনের উপযোগ সৃষ্টি হয়? সত্যগত উপযোগ সৃষ্টি হয়। ওকে, তাহলে আমরা এটা দেখলাম। এর পরের প্রশ্ন হচ্ছে ইপিজেড এর ফুল ফর্ম কি? ইপিজেড হচ্ছে এটা মনে রাখার মতো বিষয়, এক্সপোর্ট প্রসেসিং জোন, যেখানে হচ্ছে আমরা আমাদের যে রপ্তানিগুলো করা হয় এই রপ্তানিগুলো যেখানে গিয়ে আমাদের হচ্ছে প্রসেস করে তারপরে পাঠানো হয়। এটা একটা এমসিকিউ টাইপসের মুখস্থ টাইপের এমসিকিউ, যার কারণে ওটা নিয়ে কথা বললাম না। পরের প্রশ্ন বলছে উৎপাদক এবং ভোগের মধ্যবর্তী সময় পণ্য ধরে রাখাকে কি বলে? আমি যখন উৎপাদন করলাম এবং যখন ভোগ করব, এই দুইটার মাঝামাঝি সময়ে পণ্যটাকে ধরে রাখার জন্য যে কাজটা করা হয়, যেমন আলু, যেটা আমরা সবাই খেয়ে থাকি আলু, এই আলুটা মেইনলি শীতকালে হয়। তো এই আলু যেটা, এটা আমরা কিন্তু শুধু শীতকালে খাই না, গরমকালেও খাই। কিন্তু এই আলুটা আমরা গরমকালে কিভাবে পাই? এই আলুটা কি গরমকালে হয়? না, হয় না। এই আলুটা শীতকালে হয়েছে, সেটাকে আমরা কি করি? সংরক্ষণ করি। এই সংরক্ষণটা কিসের মাধ্যমে করা হয়? এটা করা হয় এই গুদামজাতকরণের মাধ্যমে। গুদামে আমরা তাপমাত্রা নির্দিষ্ট একটা লেভেলে রেখে আমরা সেগুলোকে সংরক্ষণ করি পরবর্তীতে ভোগ বা ব্যবহারের জন্য। ওকে, আপনাদের কোনো প্রশ্ন থাকলে আপনারা আমাদেরকে জানাতে পারেন, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। ওকে, ঠিক আছে, আমরা আমাদের পরের এমসিকিউতে চলে যাই। পরের এমসিকিউতে কি বলছে? বলছে পূর্ব নির্ধারিত মান অনুযায়ী পণ্যকে বিভিন্ন ভাগে ভাগ করাকে কি বলে? পূর্ব নির্ধারিত মান। এখন আমাদেরকে এখানে দুইটা বিষয় নিয়ে কাজ করতে হবে। মোড়কীকরণ, আমরা এগুলোকে একটু বাদ দিয়ে দিই। মোড়কীকরণ মানে কি? পণ্যের গায়ে মোড়ক দেওয়া, তাহলে এটা হচ্ছে না। একত্রীকরণ মানে কোনো কিছুকে একত্র করা, তার মানে এই দুটো আগে বাদ চলে যাচ্ছে। এখন আসে প্রমিতকরণ এবং পর্যায়িতকরণ। এই দুটো নিয়ে খুবই কনফিউশন থাকে। পর্যায়িতকরণ খুবই, সবাই এই দুটো নিয়ে প্রচুর কনফিউশনে ভোগে। তো এই দুটো আসলে কি? এই দুটো হচ্ছে, প্রমিতকরণ মানে কি? মান নির্দিষ্ট করা, আর পর্যায়িতকরণ মানে কি? আলটিমেটলি ভাগ, যেটা আমরা করব সেই ভাগের কাজটা করা। ঠিক আছে, তো আমরা এটা থেকে কি বুঝতেছি? যে আগে প্রমিতকরণ হবে, তারপরে পর্যায়িতকরণ হবে। তো প্রমিতকরণে মেইনলি মান নির্ধারণ করা হয় এবং পর্যায়িতকরণে গিয়ে আলটিমেটলি সেই মান অনুযায়ী পণ্যটাকে ভাগ করে দেওয়া হয়। এখানে যেহেতু বলছে পূর্ব নির্ধারিত মান অনুযায়ী পণ্যকে বিভিন্ন ভাগে ভাগ করাকে কি বলে? যেহেতু মান আগেই নির্ধারণ করা ছিল, এখন আমরা কি করতেছি? এখন আমরা ভাগ করে দিচ্ছি, যার কারণে আমরা এটাকে কি বলবো? পর্যায়িতকরণ বলবো। ওকে, আমাদের রাইট অ্যান্সার পেয়ে গিয়েছি। এবার বলছে পণ্য প্রমিতকরণ কি? তাহলে আমরা এখান থেকে কি দেখেছিলাম? প্রমিতকরণ হচ্ছে মান নির্দিষ্টকরণ করে, তাহলে আমাদের এখানে মান নির্দিষ্টকরণ হচ্ছে রাইট অ্যান্সার। ওকে, ঠিক আছে, আপনারা যারা আছেন তারা থাকেন এবং মার্কেটিংয়ে আপনারা আপনার বন্ধুরা যারা আছে তাদেরকে ক্লাসটি শেয়ার করে দিতে পারেন। ওকে, এরপর বলছে মোড়কীকরণের গুরুত্ব কি? এই আমরা যে এগুলো বলতেছি, এটা কিন্তু আমার যে বিপণন আছে, এই বিপণনের মূল কিছু কাজ আছে, সহায়ক কিছু কাজ আছে। তো আমরা সহায়ক কাজের মধ্যে আরেক একটা কাজ কি? বিপণনকে সহায়তা করে এই যে আমাদের মোড়কীকরণ। তো মোড়কীকরণ কি করবে? মোড়কীকরণের কাজ কি? অবহিত করা, মান নির্ধারণ করা, বিক্রয় বৃদ্ধি করা, গুণগত মান রক্ষা করা। তো আমরা এখন কোন একটা পণ্যে মেইনলি কি করি? মোড়কীকরণটা করি মেইনলি হচ্ছে গুণগত মান রক্ষা করার জন্য। কোন একটা চিপসের প্যাকেট, কোন একটি চিপসের প্যাকেট বা কোনো হচ্ছে অন্য কোনো যে কোনো খাবার আমরা কি করি? এই খাবারের গুণগত মানটা যাতে বজায় থাকে এই জন্য আমরা কি করি? প্যাকেজিংটা করি, যার কারণে এই গুণগত মান রক্ষাটাই অ্যান্সার। পরের প্রশ্ন বলছে শীতকালে উৎপাদিত টমেটো সারা বছর প্রাপ্তিতে বিপণনের কোন কাজটি ভূমিকা রাখে? আমরা একটু আগে দেখেছিলাম, আলুর উদাহরণ দিয়ে বুঝিয়েছিলাম। হ্যাঁ, এই যে আলুর উদাহরণ দিয়ে বুঝিয়েছিলাম যে আলু কিন্তু শীতকালে হচ্ছে, কিন্তু এটা আমরা সারা বছর ভোগ করতে পারছি, যার কারণে আমরা কিন্তু বলতে পারতেছি যে এই উৎপাদক
এবং ভোগের মধ্যে সময় পর্যন্ত উৎপাদন এবং ভোগের মধ্যে সময় পর্যন্ত ধরে রাখতেছিলাম আমরা কিসের মাধ্যমে? গুদামজাতকরণের মাধ্যমে। শীতকালের জিনিস গরমকালে পাচ্ছিলাম। তো সেরকমই একটা এমসিকিউ হচ্ছে, শীতকালের টমেটো আমরা সারা বছর পাচ্ছি কিসের মাধ্যমে? গুদামজাতকরণের মাধ্যমে। ওকে, পরের প্রশ্ন, বিপণন কার্যাবলীর মূল লক্ষ্য কি? বিপণন কার্যাবলীর মূল লক্ষ্য কি? আমি বিপণনটা মেইনলি কেন করতেছি? আমি যে পণ্যটা কিনলাম, তারপরে পরিবহন করলাম, গোদামজাতকরণ করলাম, আলটিমেটলি আমার ইচ্ছাটা কি? আলটিমেটলি আমি কি করব? এই পণ্যটা আমার ভোক্তা যারা আছে তাদের কাছে বিক্রি করে তাদের সন্তুষ্টি অর্জন করব। তার মানে আমার আলটিমেট লক্ষ্য কি? পণ্যটাকে বিক্রয় করা। আমি ক্রয় করি, উৎপাদন করি, কাঁচামাল ক্রয় করলাম, সেটা থেকে পণ্য উৎপাদন করলাম, সেই পণ্য গুদামজাতকরণ করলাম। আলটিমেট উদ্দেশ্য কি থাকবে? আমি পণ্যটা যাতে বিক্রি করতে পারি। ওকে, পরের প্রশ্ন বলছে, জনাব মালেক একজন আলু রপ্তানিকারক। তিনি বিভিন্ন জেলা থেকে আলু ক্রয় করে আলুগুলোকে এ বি সি গ্রেডে বাছাই করে বিদেশে রপ্তানি করেন। জনাব মালেকের সম্পাদিত কার্যক্রমটি কোন কাজের অন্তর্ভুক্ত? আমরা বলেছিলাম যে মান নির্ধারণ করা হচ্ছে প্রমিতকরণের কাজ, এবং বিভিন্ন ভাগে ভাগ করে দেওয়াটাকে কিসের কাজ বলেছিলাম? পর্যায়িতকরণ। তাহলে এটার অ্যান্সার কি? পর্যায়িতকরণ। ওকে, যেটা আমরা আগে দেখেছি। আমরা পরের প্রশ্নে চলে যাই। পরের প্রশ্ন এখানে বলছে, পরিবহন কোন ধরনের উপযোগ সৃষ্টি করে? পরিবহন আমরা দেখেছি যে ঢাকা থেকে কোথায়? ঢাকা থেকে আমরা খুলনায় যাব। তো এই ঢাকা এবং খুলনার মধ্যে কোন ধরনের বাধা আছে? সেটি হচ্ছে স্থানগত বাধা। তার মানে আমি এক স্থানে আছি আর এক স্থানে যেতে চাই, এই ক্ষেত্রে আমাকে বাধা দিচ্ছে স্থানটা। তো পরিবহন কোন ধরনের উপযোগ সৃষ্টি করতেছে? স্থানগত উপযোগ সৃষ্টি করতেছে। রাইট অ্যান্সার হচ্ছে স্থানগত। ওকে, নিচের কোনটি বিপণনের কাজ না? আমরা দেখেছি যে বলার চেষ্টা করেছিলাম বিপণনের মূল কাজ কোনগুলো? মূল কাজ হচ্ছে ক্রয় বিক্রয়। মূল কাজ হচ্ছে ক্রয় বিক্রয়। ওকে, এবার সহায়ক কাজ হিসেবে কোনগুলো থাকে? আমরা যদি মূল কাজ বলি, এবার যদি বলি সহায়ক কাজ, সহায়ক কাজ কোনগুলো? সহায়ক কাজ হচ্ছে এই যে যেমন বিজ্ঞাপন, তারপরে প্যাকেজিং, তারপরে হচ্ছে পরিবহন। এইগুলোকে আমরা কি বলবো? এগুলোকে আমরা বলবো সহায়ক কাজ। ঠিক আছে, তো এগুলো সহায়ক কাজ। তো এই সবগুলোই হচ্ছে বিপণনের অন্তর্ভুক্ত। এখানে যা বলছি সবই হচ্ছে বিপণনের অন্তর্ভুক্ত। কিন্তু পণ্য ডিজাইনটা কিন্তু কখন করা হয়? পণ্য উৎপাদনেরও আগে। আমরা কি বলেছিলাম সংজ্ঞাতে? উৎপাদন থেকে শুরু করে ভোক্তার নিকট পৌঁছানো। এখন পণ্য ডিজাইনটা কিন্তু কিসের অন্তর্ভুক্ত না? বিপণনের অন্তর্ভুক্ত না। এটা কিসের অন্তর্ভুক্ত? আমরা যখন উৎপাদন ব্যবস্থাপনা পড়েছিলাম তখন মান বুঝিয়েছিলাম, পণ্য ডিজাইন বুঝিয়েছিলাম, এগুলো হচ্ছে তার অন্তর্ভুক্ত। বিপণনের কাজে এটি কোনো ধরনের প্রভাব ফেলবে না। ওকে, তাহলে আমাদের রাইট অ্যান্সার কোনটি? পণ্য ডিজাইন। পরের প্রশ্ন কি বলছে? ওয়ারেন্টি গ্যারেন্টি। হ্যাঁ, পরের প্রশ্ন কি বলছে? আপনারা হ্যাঁ একজন অ্যান্সার করেছে, ধন্যবাদ। 22 নম্বর অ্যান্সার করেছিল। হ্যাঁ ঠিক আছে, রাইট অ্যান্সার হয়েছে তোমার। তো আমরা আমাদের 26 নম্বর এমসিকিউতে চলে যাই। এখানে বলছে ওয়ারেন্টি গ্যারান্টি হোম ডেলিভারি ইত্যাদি বিপণনের কোন কাজের সাথে সম্পর্কিত? আমরা বলার চেষ্টা করেছিলাম বিপণনটা কিন্তু শুধুমাত্র আমি যখন বিক্রয় করেছি তখনই কিন্তু থেমে যাবে না, বিক্রির পরেও বিপণনের কাজ থাকতে পারে। ঠিক আছে, যেমন আমি আপনার কাছে কোনো একটা টিভি বিক্রি করলাম, টিভি বিক্রি করলাম। এই টিভির জন্য আমি কি করলাম? 5 বছরের কি দিলাম? ওয়ারেন্টি দিলাম। 5 বছরের যে ওয়ারেন্টি দিলাম, এই 5 বছরের মধ্যে যদি কোনো ক্ষয়ক্ষতি হয় সেটা আমি রিপ্লেস করতে গিয়ে দেখা গেলো আমার 5000 টাকা খরচ হলো। এই 5000 টাকাটা খরচ হলো, এটাও কিন্তু এই যে সেবাটা আমরা দিলাম বিক্রয়ের পরে 5 বছর পর্যন্ত মেরামতের যে সুযোগটা, এটাও কিন্তু আমার বিপণনের একটা কাজ, যেটাকে আমরা নাম দিচ্ছি বিক্রয়োত্তর সেবা। এটাও আমার বিপণনের সহায়ক কাজ হিসেবে কাজ করে। এই বিক্রয়োত্তর সেবা আমার বিপণনের সহায়ক কাজ হিসেবে কাজ করবে।
তো গুদামজাতকরণ, পরিবহন বা বিজ্ঞাপন এগুলো মূলত পণ্য বিক্রির আগে দেওয়া হয়, এবং ওয়ারেন্টি, হোম ডেলিভারি বা গ্যারান্টিগুলো কখন দেওয়া হয়? মূলত পণ্য বিক্রয়ের পরে, যেগুলোকে আমরা কি বলছি? বিক্রয়োত্তর সেবা। ওকে, ঠিক আছে, আমরা পরের এমসিকিউতে চলে যাই। পরের এমসিকিউতে আমাদেরকে কি বলছে? বিপণনের ক্রমবিকাশের কোন যুগে ইন্টারনেটের ব্যাপক ব্যবহার পরিলক্ষিত হয়? বিপণনের কোন যুগে ইন্টারনেটের ব্যবহারটা ব্যাপকভাবে বেড়ে যায়? তো আমরা দেখি, বলছে যে বিপণনের, এখানে এই কথাটা কিন্তু আমাদেরকে খেয়াল রাখতে হবে, হচ্ছে বিপণনের কোন যুগে। তো এটা যদি আমরা মাথায় রাখি তাহলে এখান থেকে দেখতে পাই যে বিক্রয় যুগ, যেটা বিক্রয় যুগটা কিন্তু ছিল মূলত শিল্প বিপ্লবের আগের মুহূর্তটা। সেই সময় মূলত এই মোবাইল ফোনই ভালো মতো আবিষ্কার হয়নি, তো ইন্টারনেট তো দূরে যাক, ঠিক আছে। এরপরে বিপণনের কথা যদি চিন্তা করি, বিপণনে মেইনলি হচ্ছে ফোকাস করা হতো ক্রেতা বা ভোক্তাকে। এটাও মূলত আমাদের এই 1970-এর কনসেপ্ট, ঠিক আছে। তো তখনও মোবাইল ফোনে অতটা পরিচালন হয়নি। এখন দেখি আমরা বলছি সামাজিক যোগাযোগ। আমরা বিপণনের ক্রমবিকাশ সম্পর্কে পড়েছি আমাদের, হ্যাঁ, এই যে আমরা দেখেছিলাম যে প্রথমে বিনিময়, তারপরে উৎপাদন, তারপরে পণ্য, তারপরে বিক্রয়, তারপরে বিপণন যুগ, সর্বশেষ হচ্ছে সামাজিক বিপণন যুগ। তো ওই ধারাবাহিকতা যদি আমরা দেখি তাহলে আমরা এখান থেকে অ্যান্সার করতে পারবো এটা, যে সর্বশেষ কোনটা এসেছে? সামাজিক বিপণন যুগ, যেটা এখন বর্তমানে আছে। সামাজিক বিপণন যুগ কোনটা? সামাজিক মাধ্যম যেগুলো আছে, এই সামাজিক মাধ্যমগুলোকে ব্যবহারের মাধ্যমে আমরা যদি বিপণন কার্যক্রম পরিচালনা করি, সেটাকে আমরা কি বলছি? সামাজিক বিপণন যুগ, ঠিক আছে। তাহলে এখানে বলছে সামাজিক যোগাযোগ এবং সামাজিক বিপণন। তো আমরা এখানে প্রথমেই বলে দিয়েছিলাম বিপণনের ক্রমবিকাশ, তাহলে যোগাযোগ তো আসতেছে না, আমাদের রাইট অ্যান্সার হচ্ছে সামাজিক বিপণনের যুগ। ওকে, আমরা পরের এমসিকিউতে চলে যাই। পরের এমসিকিউটা হচ্ছে একটু বড় এমসিকিউ, তো আমরা একটু পড়ি। বলা হচ্ছে মিস টিনা 1990 সালে টিনা ফুডস নামে একটি প্রতিষ্ঠান গড়ে তোলেন। তিনি জলপাই প্রক্রিয়াজাত করে আচার ও চাটনি তৈরি করেন। তিনি মনে করেন মানসম্মত পণ্য ও ন্যায্য মূল্য প্রদান করলে শক্তিশালী ক্রেতা সম্পর্ক তৈরি করা ও বজায় রাখা সম্ভব। টিনা ফুডসের বিপণন বিকাশের কোন যুগের কথা বলেছে? এখন আমরা যদি এক এক করে দেখি, সামাজিক বিপণন যুগ মূলত হচ্ছে মোবাইল বা ইন্টারনেটকে ফোকাস করে, তার মানে এখানে হচ্ছে ক্রেতাকে খুব বেশি ভ্যালু দেওয়া হচ্ছে না। বিক্রয় তো মূলত বিজ্ঞাপনের উপর নির্ভর করত। তারপরে মোবাইল তো হচ্ছে আমার কোনো কি বলে বিপণন কোনো ক্রমবিকাশের মধ্যে মোবাইল নাই। একটা হইতে পারে সম্পর্ক ভিত্তিক। সম্পর্ক ভিত্তিক বলতে আমরা মেইনলি হচ্ছে বিপণন কনসেপ্টটাকে বুঝি, বিপণন কনসেপ্ট, ঠিক আছে। তো এই সম্পর্ক ভিত্তিক মানে কি? আমি চাই যে আমার ক্রেতার সাথে আমি সম্পর্ক তৈরি করতে, আমার প্রোডাক্টটা আমি দিব, ক্রেতা সেটা পছন্দ করবে এবং তার সাথে আমার একটা সম্পর্ক সৃষ্টি হবে। তো এটাকে আমরা বলছি সম্পর্ক ভিত্তিক বিপণন। পরের প্রশ্ন, ক্রেতা সন্তুষ্টি বিধানের জন্য যা প্রদান করা হয় তাকে কি বলে? ক্রেতা সন্তুষ্টি বিধানের জন্য কি প্রদান করা হবে? আমি ক্রেতা যে আমার প্রতিষ্ঠানের ওপর সন্তুষ্ট হবে, এটা সে কিভাবে সন্তুষ্ট হবে? আমি তাকে যেটা দিব সেটা সে ব্যবহার করবে, তারপরে না সে তার সন্তুষ্টি প্রকাশ করবে, সন্তুষ্টি বা অসন্তুষ্টি প্রকাশ করবে। তাহলে আমি তাকে কি দিব? আমি তাকে পণ্য বা সেবা বা অভিজ্ঞতা, এইগুলো আমরা তার কাছে কি করব? সেল করব। মূলত এই তিনটা জিনিস আমরা ক্রেতার কাছে সেল করি। এখন এই তিনটা জিনিস ক্রেতার কাছে সেল করব, অপশনের মধ্যে দেখো পণ্যও আছে, সেবাও আছে। তো আর ক্রেতা ভ্যালু কি ছিল? যে পরিমাণ ব্যয় করতেছে এবং যে পরিমাণ সুবিধা পাচ্ছে, এটার পার্থক্য। তো এটা তো হচ্ছে আমি প্রদান করি না, এটা হচ্ছে আলাদা একটা টার্ম, এটা হচ্ছে অন্যভাবে একটা মূল্যায়নের একটা টার্ম, তো এটা তো আসতেছে না। কিন্তু পণ্য এবং সেবা দুইটাই আমার এখানে আছে, তো দুইটা তো অ্যান্সার হবে না। এখন তাহলে অ্যান্সার কোনটি হবে? অ্যান্সারটি হবে হচ্ছে ডি, কারণ এই বিপণন অর্পণের ভিতরেই আছে পণ্য, সেবা এবং অভিজ্ঞতা। তার মানে এই তিনটাকে একত্রে কি বলা হয়? বিপণন অর্পণ। তাহলে ক্রেতার সন্তুষ্টি বিধানের জন্য আমরা যেটা প্রদান করি সেটা হচ্ছে বিপণন অর্পণ। ওকে, হ্যাঁ। পরের প্রশ্ন, বিপণনে বাজার কিসের সাথে সম্পর্ক? তো আমরা পড়েছিলাম যে বর্তমান
এবং সম্ভাব্য, বর্তমান এবং সম্ভাব্য ক্রেতার সমষ্টিকেই কি বলে? বাজার। বর্তমান এবং সম্ভাব্য ক্রেতার সমষ্টিকেই বলে বাজার। তাহলে ক্রেতা। তাহলে আমরা বাজার বলতে মূলত কাকে বুঝবো? ক্রেতা বুঝবো, কোনো স্থানকে বুঝবো না। তাহলে আমাদের রাইট অ্যান্সার কোনটি? ক্রেতা। ঠিক আছে, তাহলে বিপণন কিসের সাথে সম্পর্কিত? ক্রেতার। বিপণনে বাজার কিসের সাথে সম্পর্কিত? ক্রেতার সাথে সম্পর্কিত। ওকে, হ্যাঁ। পরের প্রশ্ন, আধুনিক বিপণনের জনক কে? আধুনিক বিপণনের জনক কে? এটা একটা মুখস্থ টাইপের পড়া, আমরা জাস্ট মনে রাখবো ফিলিপ কটলার। ফিলিপ কটলার। তাহলে আধুনিক বিপণনের জনক কে? ফিলিপ কটলার। ওকে, তো পরের প্রশ্নে চলে যাই। পরের প্রশ্নে কি বলছে? নিচের কোন প্রক্রিয়াটি সঠিক? আমরা প্রথম দিকে পড়েছিলাম সবার আগে মানুষের মধ্যে কিসের সবার আগে মানুষ কিসের চিন্তা করবে? তার ভিতরে একটা প্রয়োজন অনুভব করবে, মানে বঞ্চিত থাকার একটা, কোনো কিছু থেকে নিজেকে বঞ্চিত মনে করবে। ঠিক আছে, কোনো কিছু থেকে নিজেকে কি করবে? বঞ্চিত মনে করবে। তারপরে সে কি হবে? এটাকে ব্যক্তির সংস্কৃতি দ্বারা প্রভাবিত হবে। ব্যক্তির সংস্কৃতি যেটি আছে, এই ব্যক্তির সংস্কৃতি দ্বারা সেটি প্রভাবিত হবে এবং সর্বশেষে গিয়ে কি হবে? সর্বশেষ সেটা হচ্ছে ক্রয় ক্ষমতা। ক্রয় ক্ষমতা দ্বারা কি হবে? প্রকাশ করা হলে সেটাকে আমরা বলবো চাহিদা। তাহলে এই যে সিস্টেমটা, এটা আমরা যদি ফলো করি তাহলে সবার আগে কি কেউ কি নিজেকে কি মনে করবে? বঞ্চিত অনুভব মনে করবে। তার মানে কোনো কিছু থেকে নিজেকে বঞ্চিত মনে করবে। তারপরে বঞ্চিত মনে করার পরে এই ভাবটা যখন তার সংস্কৃতি দ্বারা প্রভাবিত হবে তখন সেটাকে আমরা বলবো অভাব, এবং এই অভাবটা যখন ক্রয় ক্ষমতা পূরণ করবে তখন সেটাকে আমরা বলবো চাহিদা। তাহলে আমাদের এই যে ক্রমবিকাশটি, এটি হচ্ছে সঠিক ক্রমবিকাশ। ওকে, আচ্ছা, এরপরে প্রশ্ন আমরা দেখি। বলছে সন্তুষ্টি কি? সন্তুষ্টি কি? আমরা দেখেছিলাম ভ্যালু কি। ভ্যালুটা কি ছিল? আমি যে সুবিধা পাচ্ছিলাম এবং যে ব্যয় করতেছিলাম সেটার পার্থক্য, এটাকে কি বলছিলাম আমরা? ভ্যালু। আর সন্তুষ্টিটাকে আমরা কি বলছি? সন্তুষ্টিটা হলো আমি কি পরিমাণ প্রত্যাশা করেছিলাম এবং কতটুকু আমি পাচ্ছি। ঠিক আছে, আমি কি পরিমাণ প্রত্যাশা করেছিলাম এবং আমি কি পরিমাণ পাচ্ছি। তো সন্তুষ্টি তো এটাই। আমি মনে করলাম আমি এই পণ্যটা থেকে ধরলাম আমরা স্কোর দিলাম যে আমি 10 স্কোরের আমি সেবা পাবো, তো আমি প্রত্যাশা করলাম 10 পাবো। আমি যদি এখন 9 পাই তাহলে এটা হচ্ছে আমার প্রত্যাশার থেকে কম। তার মানে কি হবে? আমার অসন্তুষ্টি সৃষ্টি হবে। কিন্তু আমি যদি 10 বা 10-এর বেশি পাই, 11-12 পাই, তাহলে আমার সেক্ষেত্রে কি হবে? ক্রেতা সন্তুষ্টি সৃষ্টি হবে। ঠিক আছে, একজন বিক্রেতা কিন্তু এটাই চায় যে ক্রেতা তার পণ্য পেয়ে সন্তুষ্ট হোক। তাহলে আমাদের রাইট অ্যান্সার কোনটি? প্রত্যাশা এবং প্রাপ্তির সাথে সামঞ্জস্য রাখাকে আমরা কি বলছি? সন্তুষ্টি। মানে ক্রেতারা যা চাচ্ছে আমি সেই অনুযায়ী সাপ্লাই দিতে পারতেছি কি না। ঠিক আছে, ওকে। পরের প্রশ্ন হচ্ছে সামাজিক বাজারজাতকরণ যুগ কত সাল থেকে শুরু হয়? এটা শুরু হয় 1970 সাল থেকে। ঠিক আছে, 1950 থেকে বিপণন যুগ শুরু হয়, 1970 থেকে সামাজিক বিপণন যুগ শুরু হয়। 4P এর জনক কি? 4P এর হচ্ছে, আমরা এই যে মার্কেটিং এর কনসেপ্ট দেখব, এটা আমাদের পরবর্তী যে ক্লাসটি হবে সেই ক্লাসে আমরা দেখব যে 4P নিয়ে আলোচনা আছে। প্রমোশন আছে, প্রোডাক্ট আছে, প্রাইস আছে, ঠিক আছে, পিপল আছে, ওইগুলো নিয়ে আমরা পরবর্তী ক্লাসে দেখব। এখন এই 4Pটা কে নিয়ে এসেছে? বিপণনের যে জনক যিনি ফিলিপ কটলার, তিনি এই 4Pটা মূলত নিয়ে এসেছে। পরের প্রশ্ন হচ্ছে বর্তমানে বিপণনের মূল উদ্দেশ্য কি? আজকের দিনে দাঁড়িয়ে আমরা কি বলেছিলাম? ভোক্তারাই হচ্ছে রাজা। তো ভোক্তারা যেহেতু রাজা, তাহলে ভোক্তা বা ক্রেতা যারা আছে তাদের কি করতে হবে? সন্তুষ্টি বিধান করতে হবে। প্রতিযোগিতা আমি মোকাবেলা করলাম, যে আমার যারা প্রতিযোগী আছে তাদের চেয়ে আমি কম মূল্যে পণ্যটা সরবরাহ করলাম, বিক্রয়ের পরিমাণ বাড়াই দিলাম,
আজকে না হয় বিক্রয়ের পরিমাণ বাড়াই দিলাম, তাহলে এটা কি প্রতিদিন চলবে? চলবে না। ক্রেতা যদি সন্তুষ্টি না হয়, আজকে হয়তো আমি খুব বেশি বিক্রি করে ফেললাম, ভাই আসেন আমার প্রোডাক্টটা খুবই ভালো, এবং তারা কিনে নিয়ে যাওয়ার পরে দেখলো যে প্রোডাক্টে ডিফেক্ট আছে, তারা পরের দিন কিন্তু আর কিনতে আসবে না। বিক্রেতাদের সন্তুষ্টি করা, বিক্রেতাদের কিন্তু কি পেলে সন্তুষ্টি হয়? মুনাফা পেলে সন্তুষ্টি হয়। এখন তাদেরকে সন্তুষ্টি করলেই কি আমার পণ্যটা বিক্রি বেড়ে যাবে? না, আলটিমেটলি আমার যারা ক্রেতা আছে তাদেরকে আমি যদি সন্তুষ্ট করতে পারি, তাহলেই আমার যে মূল উদ্দেশ্য বিপণনের, যে আমি হচ্ছে বাজারে দীর্ঘদিন ধরে সার্ভাইভ করব, এটা পারপাসটা সার্ভ হবে। ওকে, আমরা পরের এমসিকিউতে চলে যাই। পরের এমসিকিউ আমাদেরকে কি বলছে? পরের এমসিকিউ বলছে যে জনাব হাসান ক্ষুধার্ত হলে ভাত ও মাছ খেতে ইচ্ছা প্রকাশ করে, সে হোটেলে গিয়ে 200 টাকা ওই খাবার কিনে খান। আমরা দেখেছিলাম কিন্তু যে কোনো কিছু থেকে নিজেকে বঞ্চিত মনে করাকে কি বলেই প্রয়োজন। বঞ্চিত করার বিষয়টা যখন ব্যক্তির সংস্কৃতি দ্বারা প্রভাবিত হয় তখন আমরা সেটাকে বলি অভাব, এবং অভাবটা যখন ক্রয় ক্ষমতা পূরণ করে তখন সেটাকে আমরা কি বলি? চাহিদা। তাহলে বলছে হাসানের ভাত ও মাছ খাওয়ার সাথে নিচের কোনটি সম্পর্কিত আছে? এখন আমরা কি বলেছিলাম যে প্রয়োজনটা কি? ক্ষুধা। এই ক্ষুধাটা যখন সংস্কৃতি দ্বারা প্রভাবিত হবে, বাংলাদেশের মানুষ ক্ষুধা লাগলে ভাত খায়, আর আমেরিকার মানুষ কি খায়? বার্গার খায়। তো এই যে সংস্কৃতি দ্বারা কিন্তু প্রভাবিত হচ্ছে কোনটি? এই ক্ষুধার পরবর্তী যে জিনিসটা সেটা হচ্ছে সংস্কৃতি দ্বারা প্রভাবিত হচ্ছে, যেটাকে আমরা কি বলতাম? এই ক্ষুধাটা ছিল হচ্ছে প্রয়োজন, আর এটা যখন সংস্কৃতি দ্বারা, যখন ভাত বা বার্গারে রূপান্তর হয় তখন সেটাকে আমরা বলি অভাব। আমাদের রাইট অ্যান্সার কিন্তু এইটা, যেটা আমরা অনেকবার বিশ্লেষণ করেছি, এবং এখান থেকে আপনাদের অবশ্যই প্রশ্ন আসবে। পরের প্রশ্ন কি বলছে? পরের প্রশ্ন বলছে, আমরা যদি দেখি যে জনাব হাসান ক্ষুধার্ত হলে ভাত ও মাছ খেতে ইচ্ছা প্রকাশ করে, সে হোটেলে গিয়ে 200 টাকার খাবার কিনে খায়। এই উদ্দীপকটা সেম আছে, কিন্তু কি প্রশ্ন করা হচ্ছে? প্রশ্ন করা হচ্ছে জনাব হাসান চাহিদার যে সকল শর্ত পূরণ করেছে। এখন চাহিদার কিছু শর্ত আছে। চাহিদার শর্তগুলো কি? আমি পণ্যটা কেনার কি করলাম? আকাঙ্ক্ষা প্রকাশ করলাম যে আমি পণ্যটা কিনতে চাই। এই পণ্যটা কেনার জন্য আমার পকেটে সেই টাকাটা আছে কিনা, এবং এই পণ্য টাকা যে আমার পকেটে আছে, অনেকে টাকা থাকলেও পণ্য কিনে খায় না, কৃপণ হতে পারে। তো এই পণ্যটা যখন তার কেনার ইচ্ছাও থাকবে, টাকাও থাকবে, এবং পণ্যটা কেনার আকাঙ্ক্ষা থাকবে, তিনটা মিলে তখন কি পরিণত হবে? তখন চাহিদাতে পরিণত হবে। তাই রাইট অ্যান্সার হচ্ছে 3 এটা। ঠিক আছে, আমরা যদি পরের প্রশ্নে যাই, পরের প্রশ্ন বলা হচ্ছে অভাব চাহিদায় পরিণত হতে কয়টা শর্ত লাগে? আমরা এখানে দেখেছি 3টা শর্ত লাগে, তাহলে এই হচ্ছে 3টা অ্যান্সার। এবার আমরা দেখি যে সেবার বৈশিষ্ট্য কি কি। আমরা তো এতক্ষণ পর্যন্ত দেখেছি যে বিপণন অর্পণের মধ্যে কি কি থাকে। বিপণন অর্পণের মধ্যে থাকে হচ্ছে পণ্য, সেবা এবং অভিজ্ঞতা। এই সেবা যে জিনিসটা আছে, সেবা, এই সেবাটা হচ্ছে কি? সেবার মধ্যে বৈশিষ্ট্যগুলো কি কি হতে পারে? সেবা কিন্তু আমরা স্পর্শ করে দেখতে পারি না। সেবা কিন্তু কি? অস্পর্শনীয়। সেবা কি? অস্পর্শনীয়। আমরা এটা কি করতে পারি? শুধু অনুভব করতে পারি। তাহলে এটা আমাদের হচ্ছে না। সেবা কি আমরা দেখতে পাই? সেলুনে চুল কাটাতে গেলাম, আমাকে চুল কাটাই দিল, কিন্তু সে যে আমাকে সেবাটা দিল এটাকে আমরা দেখতে পাচ্ছি না। কিন্তু বাজার থেকে যদি আমরা একটা পেয়ারা কিনে নিয়ে আসি, এই পেয়ারাটাকে কিন্তু আমরা দেখতে পাই। তো সেবার ক্ষেত্রে অদৃশ্যমানতাটা আছে। অবিচ্ছিন্নতা, আমি সেলুনে গেলাম চুল কাটাইতে, আমার যে নাপিত আছে এবং আমি যে গেলাম, আমি এবং নাপিত যখন এক জায়গায় থাকবো তখনই আমি চুল কাটার সেবাটা নিতে পারবো, কিন্তু আমরা যখন আলাদা হয়ে যাব তখন এই সেবাটা নিতে পারবো না। নাপিত খুলনাতে, আমি ঢাকাতে, নাপিতকে বললাম আমার চুল কেটে দাও, সে কিন্তু পারবে না। এই জন্য সেবার বৈশিষ্ট্য হচ্ছে কি? অবিচ্ছিন্নতা। যে সেবা গ্রহণ করছে এবং যে সেবা প্রদান করছে তাদের দুইজনকে সেম জায়গায় থাকতে হবে। ঠিক আছে, ওকে, তাহলে আমাদের রাইট অ্যান্সার কোনটি? 2 ও 3। ওকে, আমরা পরের প্রশ্নে চলে যাই।
পরের প্রশ্ন কি বলছে আমাদের পরের প্রশ্ন বলছে ক্রেতা অর্থের মাধ্যমে পণ্যের মালিকানা গ্রহণ করলে তাকে কি বলে? ক্রেতা যখন পণ্যের মালিকানা নেবে সবশেষে কি করতেছে? কিনতেছে। তাহলে এটা হচ্ছে ক্রয়। ওকে, পরের প্রশ্ন, বিপণনের কোন কাজটি বিনিময়ের সাথে সম্পর্কিত? হ্যাঁ, বিপণনের কোন কাজটি বিনিময়? বিনিময় আমরা কখন করি? কাউকে কিছু দিলাম, কারো কাছ থেকে কিছু নিলাম। কাউকে যখন কিছু দিব তার মানে কি আমি তাকে বিক্রি করতেছি, এবং কারো কাছ থেকে যখন আমি নিব তার কাছ থেকে আমি কিনতেছি। তাহলে বিপণনের বিনিময়ের কাজটি কোনটি হয়? এটা হচ্ছে এই ক্রয়ের মাধ্যমে হয়। ঠিক আছে। আর মোড়কীকরণ, অর্থ সংস্থান বা পরিবহনের কাজটি মূলত এগুলো হচ্ছে বিনিময়ের কাজ না, এটা হচ্ছে সহায়ক কাজ। এগুলো হচ্ছে বিপণনের সহায়ক কাজ, অন্যান্য যে কাজগুলো। এর পরের প্রশ্ন, গুদামজাতকরণ কোন ধরনের উপযোগ সৃষ্টি করে? আমরা বলেছিলাম যে কোন একটা পণ্য তৈরি হয়েছে, এই সময়ের পণ্য আমি অন্য একটা সময়ে ভোগ করার যে ইচ্ছা পোষণ করতেছি, এটা হচ্ছে এই পণ্যটা যে আমরা এক সময় উৎপাদন করে আর এক সময় ভোগ করতে পারতেছি, এর মাঝখানে যে সময়টার জন্য আমরা পণ্যটা কোথাও সংরক্ষণ করে রাখলাম সেটা হচ্ছে আমার কি গুদামে সংরক্ষণ করে রাখি, যেটাকে আমরা বলি গুদামজাতকরণ। এটা আমার কোন ধরনের উপযোগ সৃষ্টি করতেছে? সময়গত উপযোগ সৃষ্টি করতেছে। হ্যাঁ, তো আমাদের এমসিকিউ মোটামুটি শেষ। এখন আমরা আপনাদের জন্য কিছু সিকিউর ব্যবস্থা করেছি, এইগুলো প্র্যাকটিস করলে মোটামুটি আশা করি যে আগামী মার্কেটিং দ্বিতীয় পত্রের পরীক্ষায় আপনি মোটামুটি একটা পূর্ণাঙ্গ প্রস্তুতি নিয়েই পরীক্ষার হলে যেতে পারবেন। তো এখানে প্রথম প্রশ্ন বলা হচ্ছে যে বাজার কি? আমরা পড়েছিলাম যে বর্তমান এবং ভবিষ্যৎ ক্রেতা সমষ্টিকে বাজার বলে। বিপণন কর্মসংস্থান সৃষ্টি করে কিভাবে? বিপণনে বহু ধরনের কাজ আছে, ক্রয় বিক্রয়, পরিবহন, গুদামজাতকরণ, অর্থ সংস্থান, এইসব কাজগুলোর ক্ষেত্রে অনেক মানুষ কাজ করে, যার কারণে নতুন নতুন কর্মসংস্থানের সৃষ্টি হয়। উদ্দীপকে উল্লেখিত বিপণনের কোন বৈশিষ্ট্যটি ফুটে উঠেছে? এমন কোনো প্রতিষ্ঠানকে ঋণ আদায় 5 জন নিয়োগ করে আর এর গ্রাহকদের সার্বক্ষণিক যোগাযোগের মাধ্যমে। হ্যাঁ, তো এখানে হচ্ছে মেইনলি বিশেষ সংস্থার অনুমতি নিয়ে ডুমুরের পাইকগাছায় কল্যাণ সমিতি নামে একটা প্রতিষ্ঠান গড়ে তোলে, নিজের পরিকল্পনা গঠন করে ইত্যাদি করে। তো এটার মাধ্যমে বিপণনের কোন বৈশিষ্ট্য ফুটে ওঠে? বিপণনের ক্ষেত্রে হচ্ছে আমরা বিপণনের বিভিন্ন ধরনের বৈশিষ্ট্য দেখে থাকি। তো বিপণনের যে কোনো একটা বৈশিষ্ট্য এখানে হবে, আপনারা এটা পড়লে বুঝতে পারবেন। পরবর্তী বলছে বিপণনের ক্রমবিকাশের পর্যায় উল্লেখ। পর্যায় কি? এই যে ফেসবুক, তারপরে হচ্ছে ইউটিউব, SMS, এই যে এগুলো আমরা কি সামাজিক যোগাযোগ মাধ্যম হিসেবে ব্যবহার করি, যার কারণে বিপণন ক্রমবিকাশের কোন পর্যায়টি ফুটে উঠেছে? এখানে মেইনলি হচ্ছে সামাজিক বিপণনের যে পর্যায়টি আছে সেটা ফুটে উঠেছে। পরেরটা কি বলছে? বিপণন কি? বিপণন হচ্ছে আমরা বলার চেষ্টা করেছিলাম উৎপাদকের উৎপাদন থেকে কি ভোক্তার নিকট পৌঁছানোর জন্য যাবতীয় কার্যক্রমের সমষ্টিকে আমরা কি বলি? বিপণন বলি। বলছে বাজার ও বিপণন এক নয়। বাজারটা কি? বর্তমান এবং ভবিষ্যৎ ক্রেতা সমষ্টি। আর বিপণনটা কি? এই বাজার সহ আরও অন্যান্য বিষয় আছে, যেমন উৎপাদনের পরবর্তী থেকে ক্রয় বিক্রয়, গুদামজাতকরণ, পরিবহন ইত্যাদি অনেক কাজের সমষ্টি। এই জন্য বিপণন এবং বাজার এক না। কোন ধরনের উপযোগ সৃষ্টি করে? নিজ কারখানায় নিজ পরিচালনায় বিস্কুট, চানাচুর, কেক, পাউরুটি তৈরি করে বিভিন্ন দোকানে বিক্রি করে। ক্রেতা সন্তুষ্টির তার ব্যবসার মূল্যকে এর জন্য ক্রেতার রুচি এবং চাহিদাকে গুরুত্ব প্রদান করা হয়। ব্যবসাটি মূলত কোন ধরনের উপযোগ সৃষ্টি করে? এটা মূলত হচ্ছে রূপগত উপযোগ সৃষ্টি করে। রূপগত কিভাবে উপযোগ সৃষ্টি করে? সেটা হচ্ছে এই যে আমরা হচ্ছে কেক, চানাচুর, আটা থেকে কেক বা পাউরুটি এটা তৈরি করি, মানে রূপ পরিবর্তন করি, এই জন্য রূপগত উপযোগ। এবং উদ্দীপকের যে দিকটির ওপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়েছে সেটি হচ্ছে কোনটি? ক্রেতা সন্তুষ্টির ওপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়েছে, ক্রেতা সন্তুষ্টি। ওকে, ঠিক আছে। পরের প্রশ্ন দেখি, হচ্ছে মোড়কীকরণ কি? পণ্যকে হচ্ছে কোন একটা ধাতব আবরণ দিয়ে মুড়ে দেওয়া। ঠিক আছে। উত্তম ক্রয় বিক্রয়ের অর্ধেক। উত্তম ক্রয় বিক্রয়ের অর্ধেক বলতে কি বোঝানো হচ্ছে? আমি যদি আমার পণ্যটার মধ্যে যে কাঁচামাল ব্যবহার করব, এটা যদি কম মূল্যে মানসম্মত পণ্য কিনতে পারি, তার মানে কি উত্তমভাবে ক্রয় করতেছি, তার মানে এই পণ্যটা কিন্তু বাজারে, মানে আমরা কাঁচামালটা যদি ভালো হয় বাজারে সেই পণ্যটা কিন্তু বেশি চলবে। এই জন্য বলছে যে উত্তম ক্রয় বিক্রয়ের অর্ধেক। মানে আমি যদি উত্তম ক্রয় করি তাহলে মানে ধরে নিব যে আমার অর্ধেক বিক্রি হয়ে গেছে, মানে বিক্রির কাজ অর্ধেক হয়ে গেছে। জনাব
ফাহিমের বিপণনের কোন কার্যক্রমটি পাট ব্যবসায়ী তিনি ফরিদপুরের বিভিন্ন অঞ্চল থেকে ব্যবসায়ীদের নিকট থেকে অর্থের বিনিময়ে পাট সংগ্রহ করে সংগৃহীত পাট তিনি দাম ও মান অনুযায়ী ABC শ্রেণীতে বিভক্ত করে সেগুলোকে তিনি পাইকারি ও ব্যবসায়ী মিল মালিকদের নিকট বিক্রি করে। তাহলে জনাব ফাহিমের বিপণনের কোন কার্যাবলীটি সে করেছে, বিপণনের কোন কার্যাবলী সম্পাদন করেছে, সে হচ্ছে কি করলো, সে এই কোথা থেকে কিনতেছে, সে ফরিদপুর থেকে কিনতেছে, ফরিদপুর থেকে কিনে অর্থের বিনিময়ে কিনে পাইকারি ব্যবসায়ী যারা বা মিল মালিক যারা আছে তাদের নিকট বিক্রি করতেছে। তার মানে কি, সে কিন্তু ক্রয় বিক্রয়ের কাজটি কিন্তু করতেছে, কিনতেছে বিক্রি করতেছে। তার মানে কি, সে বিনিময়ের কাজটি কিন্তু করতেছে বিপণনের। এবং ফাহিমের সফলতার কারণ কি, সে কিন্তু এই যে পর্যায়িতকরণটা করতেছে, সে বিভিন্ন ভাগে ভাগ করতেছে, যার যে অনুযায়ী পণ্য দরকার সে সেই অনুযায়ী পণ্যটা কিনতে পারতেছে, যার কারণে সে কিন্তু সফল হচ্ছে। জনাব সাইদুল উপযোগ কি, উপযোগ হচ্ছে অভাব পূরণের ক্ষমতা, উপযোগ হচ্ছে অভাব পূরণের ক্ষমতা। প্রমিতকরণ কি, ওই যে আমরা বলেছিলাম মান নির্দিষ্টকরণ করা, যে কোনো একটা পণ্যকে আমি বিভিন্ন ভাগে ভাগ করব, তার জন্য আগে আমি মানটা নির্দিষ্ট করে দিলাম, সেটাকে আমরা বলছি প্রমিতকরণ। ওকে। আর উদ্দীপকে সাইদুল তার ব্যবসায় মূলত কোন ধরনের বিপণন কার্য সম্পাদন করেছে, খুচরা পাইকারি বিক্রি করেন, পথে ভাঙা রাস্তায় ট্রাক আটকে পৌঁছায়, এতে অনেক আম নষ্ট হয়ে যায় এবং বিপুল ক্ষতির সম্মুখীন হয়। এই জন্য এখানে হচ্ছে খুচরা ও পাইকারি ক্রয় বিক্রয় করেন, মূলত বিপণনের কোন কার্যক্রমটা সে করতেছে, সে হচ্ছে ক্রয় বিক্রয়ের কাজটি করতেছে, ক্রয় বিক্রয়ের কাজটি করতেছে। প্রাতিষ্ঠানিক সফলতা অর্জনের বিষয়ে তোমার মতামত কি, সে হচ্ছে রাস্তায় ট্রাক আটকে গেলে সে হচ্ছে তার যে পরিবহনগত যে বাধাটা সেটা সে যদি দূর করতে পারতো তাহলে সে তার সফলতাটা অর্জন করতে পারতো বলে মনে করা হয়। ওকে, তো আমাদের এই ছিল মোটামুটি আজকে আমাদের ফাইনাল রিভিশন ক্লাসের প্রথম যে দুইটা চ্যাপ্টার আছে সেটার উপরে ক্লাস। আমরা আগামীতেও ইনশাআল্লাহ দেখা করব তোমাদের সাথে। আমাদের পরবর্তীতে মার্কেটিংয়ের আরও একটি ক্লাস আছে, রিভিশন ক্লাস, ফাইনাল রিভিশন ক্লাস, যে ক্লাসে আমরা চ্যাপ্টার বাকি যে তিনটি আছে, প্রথম দুটি আমরা পড়িয়েছি, বাকিতে তিনটি চ্যাপ্টার আছে, সেটা নিয়ে আপনাদের সাথে ইয়াসিন ভাইয়ের দেখা হবে। সেখানে সে আপনাদেরকে ওই তিনটি চ্যাপ্টার নিয়ে যাবতীয় ফাইনাল রিভিশনের সাজেশন দিবে। আপনারা সেই ক্লাসটি করলে মোটামুটি আপনাদের মার্কেটিং দ্বিতীয় পত্রের প্রস্তুতি একদম পূর্ণাঙ্গ হয়ে যাবে। এবং পরবর্তীতে আবারও আমার সাথে দেখা হবে ম্যানেজমেন্ট কোর্সের যেদিন আপনাদের এক্সাম থাকবে, এইচএসসি এক্সাম, তার আগে আপনাদের সাথে দেখা হবে। তো সে পর্যন্ত আপনাদের জন্য শুভকামনা রেখে আমি আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। ইনশাল্লাহ দেখা হবে নেক্সট ক্লাসে। ততদিন পর্যন্ত আপনাদের সুস্থতা কামনা করছি। এবং আপনারা চাইলে আমাদের কোর্সগুলোতে দ্রুত এনরোল করে নিতে পারেন। আমরা কিন্তু সি রিলেটেড কোর্স এবার প্রথমবারের মতো স্কুল অফ এক্সেলেন্সের পক্ষ থেকে লঞ্চ করতে যাচ্ছি। তো সবার জন্য শুভকামনা, দেখা হবে ইনশাল্লাহ।